গল্প শুরু করার আগে কয়েকটা বিশেষ কথা যা আপনাদের জানা প্রয়োজন। এই গল্পটি সহ আরও দুটি কাহিনী লিখেছিল আমাদের চ্যানেলের অন্যতম সদস্য সন্তু দাস, যে বর্তমানে ইউরোপ নিবাসী। তখন রাজদেবী প্রোডাকশন একদম ছোট একটি পরিবারের কুঁড়ে ঘর ছিল। এই গল্পটির থেকেই আমাদের পরিবার বর্ধিষ্ণু হওয়ার সূত্রপাত। যে রাজদেবী প্রোডাকশনের ঠিকানা এখন প্রায় 50,000 সদস্যবৃন্দের দোরগোড়ায়। তবে এই 50,000 সদস্যবৃন্দের জন্য আমরা তৈরি করছি অনেকগুলি বড় চমক। আমাদের চ্যানেলের প্রযোজক দেবীয়ন্ত্রী দাসের কলমে আসবে দুটো বৃহৎ উপন্যাস তারানাথ তান্ত্রিক চরিত্রটির ওপরে। একই সাথে আসতে চলেছে বহুল প্রচলিত প্রজেক্ট পাসিং শো সিরিজটির 4র্থ সিজন। আসতে চলেছে শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আদর্শ হিন্দু হোটেল। তাছাড়াও সানডে সাসপেন্স খ্যাত দ্য কাউন্ট ড্র্যাকুলা গল্পের সিকুয়াল দ্য ড্র্যাকুলা রিটার্নস। এসব চমকের মাঝেও ঠাকুরমশাই, গোয়েন্দা, বিভূতি পণ্ডিত এনাদের গল্প তো থাকছে। তাই রাজদেবী প্রোডাকশনের সঙ্গে যত তাড়াতাড়ি পারেন যুক্ত হয়ে যান। আর যে সকল শ্রোতা আজকের কাহিনীটির উপস্থাপনা আমাদের চ্যানেলে আগে শুনেছেন, তারা অবিলম্বে এড়িয়ে যেতে পারেন গল্পটি। তাদের জন্য ম্যাজিক্যাল মে মাসের আমন্ত্রণ রইল আমাদের পক্ষ থেকে। শুনবেন সন্তু দাসের কলমে তারানাথ ও সেন বাড়ির বিভীষিকা। কলকাতার গরম, সারাদিন অফিসের ধকলের পর রাতের বেলায় যে একটু শান্তিতে ঘুমোবো, তার কি সৌভাগ্য আছে? গরমে সারা রাত এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম যেন আজ খোয়া গিয়েছে। রাত তখন 3টে বা 4টে। চোখটা লেগে এসেছিল। ঠিক তখনই কারোর কথা বলার শব্দ পেলাম। বিভূতি, কিশোরীর যে বড় বিপদ। শুনে ধরফর করে উঠে বসলাম। মেস ঘরের চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। গলার আওয়াজটা কিন্তু খুবই চেনা। তারানাথ। ভাবতে লাগলাম, এত রাতে হঠাৎ তারানাথের গলার আওয়াজ পেলাম কেন? আর সে কিশোরীর খুব বিপদ, তাও বা বলল কেন? যদিও বহুদিন হয়ে গেছে তারানাথের বাড়ি যাওয়া হয় না, আর কিশোরীর সাথেও বহুদিন দেখা হয়নি কাজের চাপে। ভাবলাম, সত্যি কি কিশোরীর কোনো বিপদ হলো, নাকি মনের ভুল, নাকি তারানাথ সত্যিই কিছু জানাতে চাইলো আমায় স্বপ্নের মাধ্যমে? এসব চিন্তা ছাড়া এত রাতে করবো বা কি? এত রাতে তো তারানাথের বাড়ি যাব, তারও কোনো উপায় নেই। তারানাথের বাড়ি আমার বাড়ির থেকে প্রায় 2 ঘন্টার পথ। এই সময় গাড়ি ঘোড়া আদৌ পাবো কিনা তার সন্দেহ আছে। ভাবলাম, যা হবে কাল সকালে দেখা যাবে। কিন্তু মনের মধ্যে অনেক রকমের কুচিন্তা ঘুরতে লাগলো। ভোর 6টা কি 7টা, এমন সময় পরিবেশ যতই গরম হোক না কেন, একটু ঠান্ডা হয়ে আসে। চোখ বুজে এলো ঘুমে। বিভূতি, বিভূতি আছো নাকি? ঘুম ভেঙে গেল। ধরপড় করে ঘুম থেকে উঠলাম। ঘড়িতে সময় তখন দুপুর 12টা। আবার ডাক পড়ল, ভাই বিভূতি, বাড়ি আছো নাকি? এ তো কিশোরীর গলা। ধরপড় করে সিঁড়ি দিয়ে নেবে দরজা খুলতেই দেখলাম কিশোরী দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তার গা ঘামে ভেজা, চোখে মুখে বিষণ্ণতার ছাপ। আমি বললাম, কি ব্যাপার কিশোরী, এ বর্ধপুরে এই সময় এই অবস্থা এখানে? কিশোরী হাঁপাতে হাঁপাতে বলল, আর বলো না ভাই, খুব বিপদে পড়ে এসেছি। তাড়াতাড়ি একটা জামা গায়ে গলিয়ে আমার সাথে তারানাথের বাড়ি চলো। আমি বললাম, সে তো নয় যাচ্ছি, কিন্তু হলোটা কি? যেতে যেতে সব বলছি, তাড়াতাড়ি চলো আগে। কিশোরীর কথায় একটা জামা গায়ে কোনো রকমে গলিয়ে বেরিয়ে পড়লাম মটলেনের দিকে। কিন্তু মনে কাল রাতের ঘটনাটা এবার যেন প্রবল উত্তেজনা জোগাচ্ছে।
কিন্তু কিশোরীকে এ ব্যাপারে কিছুই জানালাম না। এক বাক্স পাসিং শো কিনে ট্রামে চড়তে চড়তে কিশোরীকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলো তো কিশোরী, তোমায় এমন দেখাচ্ছে কেন? আর হঠাৎ এই ভর দুপুরে তারানাথে বাড়ি বা যাচ্ছি কেন? কিশোরী বলল, আর বলো না ভাই, শোনো তাহলে। রামনারায়ণপুরে আমার ঠাকুরদার বাড়ি। তিনি হলেন সেই গ্রামের এক জমিদার গোছের লোক, অগাধ জমিজমা এবং সম্পত্তির মালিক। গ্রামের লোক তাকে অনেক সম্মান এবং শ্রদ্ধা করে। তাদের 51টি পরিবার, সবার মধ্যে এমন মিল আজকালকার দিনে খুঁজে পাওয়া যায় না। ঠাকুমা মারা গেছেন তা আজ প্রায় 7 বছর হবে। ঠাকুরদার 2 ছেলে, আমার জ্যাঠা অনিমেষ সেন এবং কাকা সঞ্জীব সেন, জ্যাঠার স্ত্রী এবং 2 ছেলে বাবলু ও সুদীপ, আর কাকার স্ত্রী এবং একটি মাত্র মেয়ে অনিন্দিতা। এই কটি লোক নিয়ে তাদের সুখী সুন্দর পরিবার। হঠাৎ গত সোমবার আমার কাছে কাকার টেলিগ্রাম আসে। তাতে লেখা ছিল, কিশোরী, আশা করি তুমি সুস্থ আছো এবং বাড়ির সবাইও সুস্থ আছে। খুব নিরুপায় হয়ে একটি খারাপ সংবাদ নিয়ে এই টেলিগ্রাম করছি। তোমার জ্যাঠামশাইয়ের গত 4 দিন ধরে প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড জ্বর এবং রক্তবমি হচ্ছে। এখানে অনেক বৈদ্য ডাক্তার সবই দেখানো হয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তুমি যত দ্রুত সম্ভব কলকাতার কোনো বড় ডাক্তার নিয়ে গ্রামে চলে এসো। বাড়ির সবাই এই পরিস্থিতিতে খুব ভেঙে পড়েছে এবং আমি ছাড়া এখানে সব সামাল দেওয়ার মতো কেউ নেই। অথবা আমি কলকাতা গিয়ে বড় কোনো ডাক্তার নিয়ে আসতাম। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো। ইতি তোমার কাকা সঞ্জীব সেন। এই টেলিগ্রাম পাওয়ার পরের দিনই অফিসে বড় কর্তার কাছে জানিয়ে ছুটি নিয়ে ডাক্তার লাহিড়িকে নিয়ে ট্রেন ধরে রওনা দিলাম গ্রামে। স্টেশনে নেবে এক রিকশায় করে গ্রামের কাঁচা পাকা রাস্তা পেরিয়ে দাদুর বাড়ি পৌঁছালাম। পৌঁছাতে প্রায় 30 মিনিট মতো লেগে গেল। গিয়ে দেখি সে কি অবস্থা। জ্যাঠামশাই প্রায় মৃত্যুশয্যায়, চোখ বুজে পড়ে আছেন। শুধু বুকের খাঁচাটা ঢেউয়ের মতন খেলছে, জানান দিচ্ছে যে এখনো শরীরে প্রাণ আছে। আরও দেখলাম পরিবারের বাকিদের চেহারা শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। দেখেই বোঝা যায় জ্যাঠার এরকম দশার কারণে সবার খাওয়া ঘুম লাটে উঠেছে। ঠাকুরদা সম্পূর্ণ ঝিমিয়ে পড়েছেন, কারুর সাথে কথা বলছেন না। আমি গিয়ে পা ছুঁয়ে প্রণাম করে বললাম, দাদু ভালো আছো? উত্তরে ঠাকুরদা শুধু বললেন, কিশোরী এসেছিস? ওর জ্যাঠামশাই বলে চুপ করে গেলেন। দেখলাম চোখ দুটি দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মনটা বিস্মিত হয়ে গেল। জেঠিমা আমায় দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বললেন, বাবা এসেছিস? দেখ না তোর জ্যাঠার কি অবস্থা। ভগবান একই দিন দেখালে রে বাবা। ওনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি যে মরে যাব রে বাবা। আমি জেঠিমাকে শান্ত করিয়ে বললাম, চিন্তা করো না জেঠিমা, আমি ডাক্তারবাবুকে নিয়ে এসেছি, এবার সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু বললেন, সবাই একটু বাইরে যান, আমি ওনাকে পরীক্ষা করি। আর কিশোরী, তুমি এখানেই থাকো। যথারীতি ডাক্তারবাবুর কথায় সবাই বাইরে গেলেন। ডাক্তারবাবু বেশ অনেকক্ষণ ধরে পরীক্ষা করলেন জ্যাঠামশাইকে। আমি এক কোণে মূর্তির মতো নিঃশব্দে দাঁড়িয়ে দেখছি। বেশ কিছুক্ষণ পর ডাক্তারবাবুর পরীক্ষা শেষ হলো। আমায় ইশারায় বাইরে ডাকলেন। আমরা ঘর থেকে বেরোতেই সবাই প্রায় ঝাঁপিয়ে পড়ল আমাদের উপর। জেঠিমা লাহিড়িবাবুর পায়ে পড়ে কাঁদতে শুরু করলেন। বললেন, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার ওটাকে আপনি বাঁচান। উনি না থাকলে আমি যে মরে যাব। ডাক্তারবাবু জেঠিমাকে আশ্বাস দিয়ে বললেন, চিন্তা করবেন না, উনি ঠিক হয়ে যাবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়াতে হবে। এই কিশোরী, এই ওষুধগুলো ভালো কোনো ফার্মেসি থেকে নিয়ে এসো। হয়তো এই গ্রামে পাবে না ওষুধগুলো। কলকাতা থেকে কাউকে দিয়ে পারলে আনিয়ে নাও যত তাড়াতাড়ি পারো। আমার কাছে অল্প কিছু রয়েছে, 1-2 দিনের কাজ, তাতে চলে যাবে। বলে লাহিড়িবাবু সবাইকে করজোরে প্রণাম করে বিদায় নেন। আমি তাকে এগিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হই।
ততক্ষণে কাকাবাবু রিক্সা নিয়ে উপস্থিত। আমায় বললেন, যাও ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে এসো। আমি এবং লাহিড়িবাবু রিক্সায় চেপে স্টেশনের পথে রওনা হলাম। যেতে যেতে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু কি বুঝলেন? জ্যাঠামশাইয়ের কি হয়েছে? লাহিড়িবাবু একটু বিস্মিত হয়ে জবাব দিলেন, দেখো কিশোর, তোমার সাথে আমার দীর্ঘদিনের পরিচিতি। তোমার থেকে আমার কিছু লুকানোর নেই বা লুকিয়ে কোনো স্বার্থও নেই, তাই বলছি তোমার জ্যাঠামশাইয়ের যে ঠিক কী রোগ হয়েছে আমি তা ঠাহর করতে পারি। যত রকম রোগের আশঙ্কা ছিল তার কোনোটাই খুঁজে পাইনি। আমার এত বছরের ডাক্তারি অভিজ্ঞতায় না এমন রোগ দেখেছি না শুনেছি। বাড়ির সবার যা পরিস্থিতি তা দেখে তখন এসব বলাটা উচিত মনে হয়নি। তার যে কোনো চিকিৎসা করব তার জন্য তো কোনো শারীরিক লক্ষণই খুঁজে পেলাম না। তখন যেন আমার পায়ের নিচে জমি সরে গেল। জিজ্ঞেস করলাম, কিন্তু ডাক্তারবাবু, আপনি যে বললেন উনি ঠিক হয়ে যাবে, আর আর ওষুধও যে লিখে দিলেন। লাহিড়িবাবু বললেন, ওগুলো শুধু কিছু ভিটামিন এবং প্যারাসিটামল মাত্র। তোমার বাড়ির লোকের যা মানসিক অবস্থা তাদের সামনে তখন বললে যদি কিছু হিতে বিপরীত হয়, তাই ব্যাপারটা চেপে গিয়েছি। আমি তখন কি করব, কি বা বলবো কিছুই বুঝতে পারছি না। কেমন যেন চোখের সামনে অন্ধকার হয়ে এলো। এই তো কিছুদিন আগে জ্যাঠামশাই কলকাতায় আমার বাড়ির থেকে দিব্যি সুস্থ সবল বেরিয়ে গেলেন। এমন ডাকাবুকো তেজস্বী লোকের হঠাৎ এ দশা কিভাবে হলো? ডাক্তারবাবুকে অনুরোধ করলাম, লাহিড়িবাবু আপনি বাঁচান কোনোভাবে জ্যাঠামশাইকে। দরকার পড়লে ওনাকে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করছি, হাসপাতালে নিয়ে আসছি, কিন্তু আপনি কিছু একটা করুন। লাহিড়িবাবু আমার কাঁধে হাত রেখে মাথা নিচু করে বললেন, দেখো ভাই, কলকাতায় যদি আনতে হতো তা কি আমি বলতাম না? কিন্তু তার যে কোনো চিকিৎসাই নেই। তাকে এত দূর এনে আরো ধকল দিয়ে লাভ নেই, তাতে বেজায় জটিলতা বাড়বে। ভগবানকে ডাকো কিশোরী, সবার উপর ঈশ্বর। আমরা বিজ্ঞান নিয়ে চর্চা করি ঠিকই, কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। বলে ডাক্তারবাবু চুপ করলেন। স্টেশনে পৌঁছে লাহিড়িবাবুকে তার ফিস দিতে যাচ্ছি, হঠাৎ সে আমার হাত চেপে বললেন, আরে ভাই, করছো কি? এই টাকা আমি নিতে পারবো না। আমাদের ডাক্তারদের কাজ হলো রুগীদের চিকিৎসা করা, তা করতে পারলাম কই? এই টাকা দিয়ে আমায় লজ্জিত করো না। আমি ঈশ্বরের কাছে কামনা করি তোমার জ্যাঠামশাই যেন সুস্থ হয়ে যান। বলে লাহিড়িবাবু ট্রেনে চেপে রওনা দিলেন। আমিও হতাশ হয়ে একই রিক্সায় চেপে দাদুর বাড়ি ফিরলাম। বাড়িতে ঢুকে দেখি সবাই লাহিড়িবাবুর কথা একটু নিশ্চিন্ত হয়েছে। আমিও ব্যাপারটা চেপে গেলাম। এখনই এই কথা জানালে হয়তো কেউ মেনে নিতে পারবেন না। রাতে খেতে বসলাম, দেখলাম সবাই একটু তৃপ্তি করে খাচ্ছে। ইস, হয়তো কতদিন পর একটু নিশ্চিন্তে খাবার খেলো সবাই। মনে এত বড় বোঝা নিয়ে আমার গলা দিয়ে খাবার নামলো না। অল্প একটু খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সারা রাত ঘুম এলো না। মনে মনে ভাবছি সবাইকে কি জানাবো এই বিষয়টা। এসব ভাবতে ভাবতে চোখটা লেগে এলো। রাত তখন 3টে বা 4টে বাজে। হঠাৎ শুনতে পেলাম, কিশোরী, তোমার জ্যাঠার অনেক বড় বিপদ। সাথে সাথে চমক ভেঙে গেল। আশেপাশে চেয়ে দেখলাম কেউ নেই। গলাটা খুব চেনা, তারানাথের। ভাবলাম তারানাথই পারে জ্যাঠামশাইকে বাঁচাতে। তাই আজ ভোরের ট্রেন ধরেই চলে এলাম ভাই। ট্রামের ঘন্টা বাজল। মটলেনে এসে গেছে। চিন্তা করো না, ঠাকুরমশাই আমাদের স্মরণ করেছিলেন। শুধু তুমিই না, আমিও কাল রাতে এই একই গলার আওয়াজ পেয়েছি। সে আমায় জানিয়েছেন যে তোমার কোনো বিপদ আছে। ব্যাপারটা ভেবেছিলাম হয়তো মনের ভুল, কিন্তু তুমি যখন দুপুরে আমার বাড়ি এলে তখন সে সন্দেহ কেটে গেল। কিশোরী মাথা নিচু করে ট্রাম থেকে নামল। পিছু পিছু আমিও নামলাম। কলকাতার ট্রাফিকের জন্য পৌঁছাতে বেশ দেরি হয়ে গেল। সন্ধ্যা তখন প্রায় হয়ে এসেছে।
দরজার কাছে গিয়ে কড়া নাড়তে যাব, দেখলাম দরজা ভেজানো, হয়তো তারানাথ আমাদের জন্যই তা খোলা রেখেছেন। ঘরে ঢুকেই ঘন্টার আওয়াজ কানে এলো এবং তারই সঙ্গে সুগন্ধি ধ্বনিতে ঘরময় মোহিত। স্থিরাভাব তথা দেবী মম জননী জননী বন্দে বিষ্ণু প্রিয়ম দেবী দরিদ্র। তারানাথের মন্ত্রোচ্চারণের আওয়াজটা তার ঠাকুর ঘরের থেকেই আসছে। ঘরে ঢুকলাম দুজনে, ঢুকে দেখি তারানাথ পুজোয় বসেছে। এই দৃশ্য আজ অব্দি কখনো দেখিনি। সেদিন দেখলাম তারানাথ আমাদের উপস্থিতি অনুভব করে হাতের ইশারাতে আমাদের বসতে বললেন। আমরা বসে তার সন্ধ্যারতি দেখলাম। সে কি মনোমুগ্ধকর সন্ধ্যারতি! তারানাথ মানুষটার মধ্যে সত্যি একটা আলাদা ব্যাপার আছে। কত মন্দিরে সন্ধ্যারতি দেখেছি, কত পুরোহিতের মন্ত্রোচ্চারণ শুনেছি, তবে তারানাথ সত্যিই আলাদা। তা আমি হয়তো বাক্যে বিবরণ দিতে পারবো না। পুজো শেষ হলো। তারানাথ আমাদের দেখে একটু হেসে বললেন, এসো এসো, দেখেছ কি সৌভাগ্য আমার, আজ পুজোর সময় তোমরা এলে, নাও প্রসাদ নাও। বলে আমাদের হাতে কিছু ফল প্রসাদ তুলে দিলেন তারানাথ। বললেন, বসো একটু, আমি চা করে আনছি। চারিমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে এই হয়েছে আমার এক নতুন পেশা। যদিও আমার পাশের বাড়ির রাখালের মা খাবার দাবার বানিয়ে 3 বেলা দিয়ে যায়, তবুও কি করব, চায়ের নেশায় এমনই আমায় সেই হেসেল ঘরে ঢুকতেই হয়। আরে ঠাকুরমশাই, আপনি যাবেন কেন? আমি বানিয়ে আনছি চা, আপনি বসুন। যাবে? তা যাও, তাতে আমি না করব না। তারানাথের হেসেল ঘরে ঢুকে দেখি চা বানানোর সামগ্রী ছাড়া সত্যিই আর কিছু নেই, যদিও তাকে রান্না বান্না করতে হয় না। যাই হোক, চা বানিয়ে নিয়ে বসলাম তারানাথের বৈঠক ঘর, মানে আমাদের আড্ডাখানায়। তারানাথের হাতে পাসিং শোয়ের প্যাকেট দিয়ে কাল রাতের ব্যাপারে জিজ্ঞেস করতেই যাচ্ছি, এর মধ্যে কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, আমার জ্যাঠামশাইয়ের খুব বিপদ, আপনি উনাকে বাঁচান। আমি যে খুব নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। তারানাথ একটা পাসিং শো ধরিয়ে দুটো দীর্ঘ টান দিয়ে বললেন, জানি, সবটাই জানি, একটু দাঁড়া। বলে তারানাথ উঠে কোথায় যেন গেলেন। আমি আর কিশোরী দুজন দুজনের দিকে তাকিয়ে নিশ্চিত হলাম যে কাল রাতে আমরা যা অনুভব করেছি তা সত্যি। তারানাথ আমাদের ডেকেছেন। এর মধ্যে তারানাথ ঘরে এসে বসলেন, তার হাতে একটা ছোট্ট পুটলি। কিশোরীর হাতে সে পুটলি দিয়ে বললেন, নাও কিশোর, এতে একটা রক্ষা কবচ আছে, তোমার জ্যাঠামশাইয়ের বাঁ হাতে গিয়ে বেঁধে দাও। সামনে ওনার অনেক বড় বিপদ, এটি ওনাকে রক্ষা করবে। বিপদ? কি বিপদ ঠাকুরমশাই? তোমার জ্যাঠামশাই তার যৌবন কালে মজার ছলে এক নিম্ন শ্রেণীর তান্ত্রিকের ক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। তখন সে তোমার জ্যাঠামশাইকে অভিশাপ করে। তোমার জ্যাঠামশাই খুব ডাকাবুকো ছিল, তাই না? তারানাথের এসব কথা শুনে কিশোরী যেন বিশ্বাসই করতে পারছে না। বলল, আগে হ্যাঁ, তা ছিলেন, তবে এই অভিশাপ কাটানো যায় না। আপনি কিছু একটা করুন ঠাকুরমশাই। তোমার জ্যাঠামশাইকে যে তান্ত্রিক অভিশাপ করেছিলেন সে আজ আর বেঁচে নেই। তিনি ছিলেন এক ব্রাহ্মণ পরিবারের ছেলে। নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনায় তিনি হয়ে উঠেছিলেন পারদর্শী। একে ব্রাহ্মণ, তার উপর নিম্ন শ্রেণীর তন্ত্র। তার অভিশাপ থেকে অভিশাপ দুটো তিনি ছাড়া আমি কেন, কোনো সাধকই পারবেন। যুগ যুগান্তর ধরে অভিশাপের কোপ থেকে স্বয়ং ঈশ্বরও বাঁচাতে পারেননি নিজেদেরকে। স্বয়ং শ্রীকৃষ্ণ গান্ধারীর অভিশাপ থেকে নিজেকে রক্ষা করতে পারেননি, তোমরা জানো না। তার গোটা মথুরাপুরী জলের তলায় তলিয়ে যায়। কিশোরী খুব নিরুপায় হয়ে জিজ্ঞেস করল, তা ঠিকই বলেছেন ঠাকুরমশাই,
কিন্তু তাও কোনো উপায় কি নেই? তারানাথ বললেন, উপায় একটা আছে, কিন্তু তাতে কতটা কাজ হবে তা জানি না, তবে চেষ্টা করতে ক্ষতি নেই। ঠিক আছে, তুমি আর বিভূতি রওনা দাও তোমাদের গ্রামের দিকে। আমার কিছু সামগ্রী দরকার, আমি তা জোগাড় করে কালকের মধ্যে তোমার গ্রামে পৌঁছে যাব। ঠিকানাটা একটা কাগজে লিখে দিয়ে যাও আমায়। আমি বললাম, সাথে গেলে হয় না ঠাকুরমশাই? তারানাথ বললেন, কেন হবে না, তবে আজকের মধ্যে এই কবচ ওনার হাতে বাঁধাটা খুব দরকারি, কারণ কাল কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে, তার উপর কাল শনিবার। এই সময় মানুষের কুবাতাস লাগার সম্ভাবনা থাকে বেশি। সাধারণ অবস্থায় থাকা মানুষের ওপর ক্ষতি কম হয়, কিন্তু কিশোরীর জ্যাঠামশাইয়ের শরীরের যা অবস্থা, তাতে তার প্রাণের ঝুঁকি আছে। তাই তো তোমাদের স্বপ্নে জানান দিয়েছিলাম আজই আসার জন্য। আমি আর কিশোরী অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে সত্যি আপনি আমাদের স্বপ্নে এসেছিলেন? তারানাথ বললেন, তোমরা তো জানোই, আমার কাছের কারোর কিছু খারাপ ঘটতে চললে আমি তার পূর্বাভাস পাই। কাল দুপুর থেকেই মনটা খুব আনচান করছিল, কোনো কিছুতেই যেন মন বসছিল না। শুধু মনে হচ্ছিল কারোর কিছু একটা বিপদ হতে চলেছে। রাতে থাকতে না পেরে সাধনায় বসি। তারপর একে একে সব অতীতে ঘটে যাওয়া ঘটনা এবং বর্তমান পরিস্থিতি সবই স্পষ্ট দেখতে পাই। তার বিপদের আশঙ্কা পেয়েই তোমাদের জানান দিয়েছিলাম। অনেক দেরি হয়ে গেল, যাও বেরিয়ে পড়ো। আজ রাত 12টার আগে তার হাতে এই রক্ষা কবচ বাঁধা খুব প্রয়োজনীয়। চিন্তা করো না, আমি কাল ঠিক সময় মতো পৌঁছে যাব। আমি ও কিশোরী রওনা হলাম রামনারায়ণপুরের উদ্দেশ্যে। কলকাতা স্টেশন থেকে ট্রেনে চাপলাম। যাওয়ার পথে কিশোরী লাহিড়ী বাবুর লেখা ওষুধগুলো একটা ফার্মেসি থেকে কিনল। ও সেখানে বলে এসেছে যে সে কলকাতায় ওষুধ কিনতে এসেছে। ঝিকঝিক করে ট্রেন চলতে লাগলো। কিশোরী গভীর চিন্তায় জানলার বাইরে তাকিয়ে। আমিও আর তাকে বিরক্ত করলাম না। কিশোরীর মতো চনমনে এবং মিশুকে লোক যেন একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। ট্রেন থামল রামনারায়ণপুর স্টেশন। আমি এবং সে ট্রেন থেকে নামলাম। তখন প্রায় রাত। আকাশে যেন আলকাতরা শিশি ঢেলে দিয়েছে কেউ। রাস্তায় লোক যেন নেই বললেই চলে। গোটা কয়েক লোক আমাদের সাথে স্টেশনে নামলো ঠিকই, তবে হঠাৎ কোথায় যেন আধারে মিলিয়ে গেল। আমি কিশোরীকে জিজ্ঞেস করলাম, কিশোরী, তোমার দাদু বাড়ি যাবে কিসে? এখানে তো জনমানবের চিহ্ন নেই। আমিও তো তাই ভাবছি। আমার ঠাকুরদার বাড়ি এখান থেকে প্রায় রিক্সায় 30 মিনিটের পথ। হেঁটে গেলে ঘন্টাখানেক লাগবে। এক কাজ করি, চলো হাঁটা শুরু করি। পথে যদি কোনো রিক্সা পাই তা চেপে চলে যাব। আমিও এই প্রস্তাবে সম্মতি দিয়ে চলা শুরু করলাম। অপরূপ রামনারায়ণপুর গ্রামটি রাতের আধারেও তার সৌন্দর্যের অনুভূতি আমি পাচ্ছি। বেশিক্ষণ হাঁটতে হলো না, পথেই কিশোরীর কথা মতো একটা রিক্সা পাওয়া গেল। তাতে চেপে আমরা দুজনে পৌঁছালাম কিশোরীর ঠাকুরদার বাড়ি। বাড়িটা বেশ বড়, জমিদার বাড়ি বলে কথা। বাড়ির সামনে বেশ বড় একটা উঠোন, সেখানে তুলসী মন্দিরে টিমটিম করে প্রদীপ জ্বলছে। সদর দরজা খোলাই ছিল। কিশোরী আগে আগে চলল বাড়ির ভেতরে। আমি তাকে অনুসরণ করে তার পিছু পিছু প্রবেশ করলাম। সবাই তখন হয়তো ঘুমিয়ে পড়েছে। কিশোরীর জ্যাঠামশাইয়ের ঘরের দরজা ভেজানো ছিল। ঢুকেই মনটা খারাপ হয়ে গেল। লোকটা বিছানায় প্রায় এক মৃতদেহের মতো পড়ে আছে। লোকটার মুখে অদ্ভুত একটা তেজ আছে। এই শয্যাশায়ী অবস্থাতেও তা যেন স্পষ্ট। কিশোরীর জেঠিমাকে দেখে
মনে হলো সাক্ষাৎ মা লক্ষ্মী। তার চোখে মুখে অদ্ভুত এক মাতৃত্বের ছায়া। খুবই সাদাসিধে এক স্ত্রী স্বামীর পায়ের কাছে বসে পদসেবা করছেন। কিশোরী এগিয়ে গিয়ে জেঠিমার কাঁধে হাত দিয়ে বলল, জেঠিমা, এই নাও জ্যাঠামশাইয়ের ওষুধ, এগুলো সময় মতন খাইও। উনি কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, এসেছিস বাবা? দেখ না, তোর জ্যাঠামশাইয়ের শরীর তো একই রকম থাকছে। ডাক্তারের ওষুধে তো কিছু কাজ হচ্ছে না রে বাবা, গা যে একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। বলে পিছনে ফিরলেন। এতক্ষণে জেঠিমা আমায় লক্ষ্য করেননি, যদিও আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। এবার আমায় দেখে বললেন, ও কি বাবা? কিশোরী বলল, জেঠিমা, ও বিভূতি, আমার বন্ধু। তোমাদের বলেছিলাম ওর কথা। কলকাতায় গিয়ে ওর সাথে দেখা হয়। জ্যাঠামশাই শরীর খারাপের কথা শুনে আমার সাথে এলো। ও বিভূতি, এসো বাবা, এসো, ভিতরে এসো। ওখানে দাঁড়িয়ে আছো কেন বাবা? এসো এসো, ভিতরে এসো, ভিতরে এসো। আমি ভিতরে ঢুকলাম। জেঠিমা বললেন, দাঁড়াও বাবা, আমি কিছু খাবারের ব্যবস্থা করি। অনেক রাত হয়ে গেছে, কত দূর থেকে তোমরা এসেছো। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি সব হয়ে যাবে। দাঁড়াও। বলে উঠে যেতে যাবে এমন সময় কিশোরী তাকে থামিয়ে নিজের বুক পকেট থেকে লাল পুটলিটা জেঠিমার হাতে দিয়ে বললেন, জেঠিমা, এটা জ্যাঠামশাইয়ের বা হাতে বেঁধে দাও। এটা কি বাবা? জ্যাঠামশাই সুস্থ শরীরের জন্য গতকাল পুজো দিয়েছিলাম। আমার চেনা পরিচিত এক ঠাকুরমশাই আমায় রক্ষা কবচ জ্যাঠামশাইয়ের জন্য বানিয়ে দিলেন, জ্যাঠামশাই যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কিশোরীর কথায় জেঠিমা সেই পুটলিটা ললাটের কাছে নিয়ে প্রণাম করলেন। পুটলি খুলে রক্ষা কবচ জ্যাঠামশাইয়ের হাতে বেঁধে দিলেন। আশীর্বাদ করে কিশোরীকে বললেন, ভগবান তোমার মঙ্গল করুক বাবা, ভগবান তোমার মঙ্গল করুক। বলে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে চলে গেলেন। আমি কিশোরীকে বললাম, তারানাথ যে কাল আসছে তা বলবে না? কিশোরী বলল, আজ না, কাল সকালে সবাইকে একসাথেই বলবো। জ্যাঠামশাই শরীর যাতে দ্রুত ভালো হয়ে যায় তার জন্য এক ঠাকুরমশাইকে ডেকেছি। তাতে আশা করি কারোর কোনো আপত্তিও থাকবে না, আর জ্যাঠামশাইয়ের বিপদের ব্যাপারে কারোর বিদ্বেষও জাগবে না। তা তুমি ঠিকই বলেছ। এমনি হয়তো জেঠিমা নানান দুশ্চিন্তা করছেন, এই কথা এখন বললে দুশ্চিন্তা আরো বাড়বে। বলে আমি আর কিশোরী জ্যাঠামশাইয়ের ঘর থেকে বেরিয়ে উঠোনে কুয়ো থেকে জল টেনে হাত পা ধুলাম। আহা, কুয়োর ঠান্ডা জল! সারাদিনের ধকল এক মুহূর্তে যেন উধাও হয়ে গেল। গ্রামের মৃদু বাতাসে প্রাণ যেন জুড়িয়ে যায়। কলকাতায় গরমে ইটবালির ইমারতের মধ্যে যেন এই তৃপ্তি ভুলেই গেছিলাম। খেতে বসলাম। জেঠিমা এই রাতে আমাদের জন্য গরম ভাত, ডাল আর আলু সেদ্ধ নিজের হাতে মাখিয়ে দিয়ে বললেন, এই রাতে তাড়াতাড়ি একটু ভাতে ভাত বসিয়ে দিলাম বাবা, একটু কষ্ট করে খেয়ে নাও। আমি বললাম, এই না না জেঠিমা, এত রাতেও আপনি আমাদের জন্য কষ্ট করে এসব করলেন? নিহাত লজ্জা করে লাভ নেই, খিদে একটু পেয়েছিল, নতুবা এ রাতে আপনাকে কষ্ট দিতাম না। ও মা, কষ্ট কিসের? আমি তো তোমাদের মায়ের মতো, মাকে কখনো এরকম বলতে নেই বাবা। নাও বাবা, খেয়ে নাও। আমি যাই তোমার জ্যাঠামশাইয়ের কাছে, যাই। মানুষটাকে ঘরে একা ফেলে এসেছি, তোমরা খাও, আমি ওনাকে একটু দেখে আসি কেমন। বলে তিনি চলে গেলেন। সেই দুপুরে বেরিয়েছি। সারাদিন খাওয়া দাওয়া বলতে তারানাথের দেওয়া ওই ফল প্রসাদটুকুই। তবে তারানাথের দেওয়া এই একটু ফল প্রসাদ খেয়ে অদ্ভুতভাবে সারাদিন যেন খিদেই পেল না। আমিও কি বলছি, তারানাথ বলে কথা। যাই হোক, খাবার খাওয়া শুরু করলাম। একটু সোনা মুগের ডাল গরম ভাতে ঢেলে মুখে গ্রাস তুলতেই মন প্রফুল্লিত হয়ে উঠল। আহা, অমৃত!
যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা স্বহস্তে রন্ধন করেছেন। কিশোরী আমার দিকে তাকিয়ে একটু হাসল। ও জানে আমি কি ভাবছি। মাঝে জেঠিমা একবার এসে আমাদেরকে একরকম জোর জবরদস্তি করেই আর একটু ভাত আর ডাল আলু সেদ্ধ দিয়ে গেলেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে উঠোনে পায়চারি করছি। জেঠিমা শুয়ে পড়েছেন। আমাদের দুশ্চিন্তায় ঘুম আসছে না, মাথায় শুধু একটা কথাই ঘুরছে, কি করবে কাল তারানাথ? কখনই বা আসবে সে? দুজনের মধ্যে কথা তেমন কিছুই হলো না, শুধু চোখে চোখ মিলিত হয়ে মনের কথা প্রকাশিত হচ্ছে। বেশ কিছুক্ষণ পায়চারি করবার পর ঘরে গেলাম। আমাদের জন্য জেঠিমা আগেই বিছানা তৈরি করে রেখে গেছেন। কিশোরী জানলার বাইরে তাকিয়ে বলল, ভাই, তারানাথ সব ঠিক করে দেবে বলো? নিশ্চয়ই। তারানাথের অগাধ ক্ষমতার উপরে আমার কোনো সন্দেহ নেই। তিনি ঠিক কিছু না কিছু করবেই। কিশোরী একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক বলেছ, যা হবে কাল দেখা যাবে। চলো ঘুমিয়ে পড়ি। রাত তখন ঝাঁঝা। জানলা দিয়ে ফুরফুরে দক্ষিণে হাওয়া ঘরে ঢুকছে। এই অনুভূতি চার দেওয়ালের মেসে পাওয়া যায় না। ঘুম খুব একটা ভালো হলো না। নতুন কোনো জায়গায় চট করে ঘুম আসতে চায় না। কিশোরী খুব ক্লান্ত হয়ে অসারে ঘুমোচ্ছে। বেশ কিছুক্ষণ জানলার বাইরে নিকষ কালো আধারের দিকে তাকিয়ে রইলাম। অন্ধকারে কিছুই দেখা যায় না। আরো খানিকক্ষণ তাকিয়ে থাকার পর ধীরে ধীরে সব পরিষ্কার হলো। আলো আধারিতে দেখতে পেলাম দূরে রাস্তার ধারে এক অবয়ব, একটি পুরুষ দেহ। বয়স তা ঠাউর করতে পারলাম না। হাতে যেন একটা সরু কঞ্চি মতো কিছু। কি সে? হাত দুটো চোখে বুলিয়ে আবার আগের জায়গায় দৃষ্টি ফেললাম। কই, কেউ নেই তো। মনের ভুল হবে ভেবে শুয়ে পড়লাম। বিভূতি, বিভূতি। চোখ খুলল কিশোরীর ডাকে। চোখ খুলে দেখি আমার মাথার কাছে দাঁড়িয়ে কিশোরী আমায় ডাকছে। উঠে আলিস্যি ছেড়ে বললাম, কটা বাজে কিশোরী? 10টা। তুমি গভীর ঘুম দিচ্ছ দেখে আর ডাকিনি। এসো, সবাই অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে। তাদের সাথে তোমার আলাপ করিয়ে দিই আর তারানাথের আসার কথা বলি, নইলে আমি বলার আগে সে উপস্থিত হলে সবাই নেহাতি চমকে যাবে। না না, ঠিক বলেছ। আমারই উঠতে বড় দেরি হয়ে গেল। আসলে সুন্দর ঠান্ডা বাতাসে ঘুমটা খুব ভালো হয়েছে। বলে হাত মুখ ধুয়ে কিশোরীর সাথে গিয়ে উপস্থিত হলাম জ্যাঠামশাইয়ের ঘরেই। বাড়ির সবাই তখন সেখানেই। কিশোরী সবার সাথে আমার আলাপ করিয়ে দিল। সবাই সত্যি খুব ভালো মানুষ। আমায় দেখে খুব আদরের সাথে আপ্যায়ন করলেন। কিশোরীর কাকামশাই বাচ্চাদের স্কুলে নিয়ে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিশোরী একটু কেশে বলল, কাল বেশ রাত হয়ে গেছিল আর সবাই ঘুমিয়ে পড়েছিলেন বলে তখন আর কিছু বলিনি। জ্যাঠামশাইয়ের জন্য একটু পুজো করব ঠিক করেছি। আমার চেনা পরিচিত এক ঠাকুরমশাইকে ডেকেছি। তাকে জ্যাঠামশাইয়ের কথা বলেছি। তিনি আজ আসবেন। তিনি বেশ নামকরা তান্ত্রিক। তাতে মনে করি আপনাদের কোনো আপত্তি হবে না। কিশোরীর কাকামশাই বললেন, পুজো করবে তা তো বেশ ভালো কথা, তবে তিনি আসবেনই বা কখন? আর পুজোর যোগাযান্ত্রীও তো করতে হবে। কিশোরী বলল, তার প্রয়োজন হবে না। তিনি বলেছেন তিনি সব সামগ্রী সাথে নিয়েই আসবেন। আর যদি কিছু দরকার পড়ে আমি আর বিভূতি তো আছি। আর তিনি কখন আসবেন তা ঠিক জানি না, তা তিনি কিছু জানাননি। তবে তাকে ঠিকানা লিখে দিয়ে এসেছি, তার সময় বুঝে ঠিক চলে আসবে। লক্ষ্য করলাম কিশোরী জেঠিমার মুখের দিকে। খুব খুশি হয়েছেন তিনি। কথা শেষ হওয়ার আগে বাড়ির বাইরে রিকশা থামার শব্দ হলো। ডাক পড়ল, কেউ আছেন বাড়িতে?
আমরা সকলেই কৌতূহলী হয়ে বেরিয়ে দেখলাম তারানাথ জ্যোতিষার্ণব কাঁধে একটা ঝুলি আর হাতে সিগারেট। হয়তো আমাদের কালকের দেয়া পাসিং শো এখনো চলছে। এসে দাঁড়ালেন চৌকাঠের সামনে, করজোড়ে বললেন, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। তারানাথ জ্যাঠামশাইকে বেশ খানিকক্ষণ ধরে, বলতে গেলে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন এবং বললেন, অনিমেষ বাবুর জন্য একটা হোম করব আজ রাতে। হোম কোথায় হবে তা আমি একটু পরে বাইরে বেরিয়ে ঠিক করব। হোমের জন্য কিছু আম কাঠ আর ঘি লাগবে, বাকি সামগ্রী আমি সাথে করে নিয়ে এসেছি। তবে হোমের সময় কেউ সেখানে থাকতে পারবে না, শুধু কিশোরী আর বিভূতি থাকবে সেখানে, কারণ এই হোমে মধ্যবয়সী যুবকদের প্রয়োজন। বলে তিনি থামলেন। তার কথা শুনে সবাই একটু অবাক হলেন। সবাই সবার মুখ চেয়ে কিছু ভাবছেন। তারানাথের কথায় একটা অদ্ভুত গম্ভীরতা আছে। কেউ তার কথার উপর না প্রশ্ন না কোনো আপত্তি জানালেন। যেই লোকের গল্প শুনিয়ে আমাদের সম্মোহিত করে রাখার ক্ষমতা আছে, তার জন্য এ তো সামান্য নমুনা। কাকামশাই বললেন, বেশ, তা ঠাকুরমশাই, বরদার শরীর ঠিক হয়ে যাবে তো? আমরা সবাই খুব দুশ্চিন্তার মধ্যে ভুগছি আজ একটা সপ্তাহ ধরে। মানুষটা কোমাতে চলে যাওয়ার মতো পড়ে আছে, খাওয়া দাওয়া কিছুই নেই, গায়ে প্রায় 102-3 জ্বর। এই জন্যই তো এ হোম করা হচ্ছে। আসলে সবই ভগবানের ইচ্ছে, আমরা তো শুধু উপসর্গ মাত্র। বলে তারানাথ চুপ করে। কাকামশাই কিশোরীকে বললেন, বাবা, তুমি ব্যাপারটা দায়িত্ব নিয়ে ভালো করে দেখো তাহলে। আমি বাচ্চাদের স্কুলে দিয়ে এসে তোমাদের হাতে হাত লাগাচ্ছি। বলে তিনি চলে গেলেন। কাকিমা কিছুক্ষণ পরেই সকলের খাবারের ব্যবস্থা করার জন্য হেসেল ঘরের দিকে প্রস্থান করলেন। জেঠিমা বললেন, বাবা, আপনি আমার স্বামীকে রক্ষা করুন। ওনাকে ছাড়া যে আমার এই জগতে কেউ নেই। আমার ছেলেদের কি হবে বাবা? ব্যাপারটা কিশোরীর থেকে কাল রাতে পায়চারি করার সময় শুনেছিলাম। তার জেঠিমার অনেক ছোটবেলায় বাবা মা মারা যায়। কিশোরীর ঠাকুরদার বন্ধুর মেয়ে জেঠিমা অনিমা দেবী। সেই কারণেই ছোট থেকেই কিশোরীর ঠাকুরদা তাকে নিজের বাড়িতে রেখে মানুষ করে। জ্যাঠামশাই আর তার মধ্যে মিল দেখে কিশোরীর ঠাকুরদা তাদের বিয়ে দিয়ে দেয়। তাদের মধ্যে নাকি দেবতুল্য প্রেম, যদিও তার উদাহরণ আমি কাল এসেই পেয়েছি। তাই এক মনে প্রাণের ভিক্ষি চাইছিলেন করুণ দৃষ্টিতে তারানাথের দিকে তাকিয়ে। আমি, কিশোরী ও তারানাথ বাড়ির বাইরে বেরোলাম হোম করবার জায়গা খোঁজার উদ্দেশ্যে। রাতে এত সুন্দর গ্রামটা যেন কোনো এক অন্য জগতে চলে গিয়েছিল। চারিদিকে এত সবুজ আর এত খালি জমি বেশ কবে দেখেছি তা মনে নেই। কিশোরী হাঁটতে হাঁটতে হোমের জন্য জায়গা দেখাচ্ছে এবং তারানাথ ও আমায় তার এখানে ছোটবেলায় সময় কাটানো দিনের গল্প বলছে। তবে তারানাথের চোখের দিকে লক্ষ্য করলাম কি যেন একটা খুঁজে বেড়াচ্ছেন তিনি। কোনো জায়গা খোঁজার দৃষ্টি এটা নয়, তবে কোনো জিনিস খোঁজার দৃষ্টি বটে। কোনো জায়গা খুঁজলে মানুষ অনেকটা সময় চোখ এক জায়গায় স্থির করে জায়গায় পর্যবেক্ষণ করে, কিন্তু তারানাথের চোখ উঠে চলেছে দ্রুত। বেশ কিছুক্ষণ পর আমরা গিয়ে পৌঁছালাম এক মাঠান জমির ওপর। তারানাথ হাতে একটু মাটি তুলে তার গন্ধ শুকে বললেন, এই জায়গা হোমের জন্য উপযুক্ত। তোমরা এবার আস্তে আস্তে আম কাঠ জোগাড় করে আনো দেখি। ততক্ষণ আমার এখানে একটু কাজ আছে, যা তোমাদের সামনে করা যাবে না। নির্জনে সকলের দৃষ্টি এড়িয়েই করার নিয়ম। যাও তোমরা, আমি এখানেই আছি।
আমরা তারানাথের কথায় চলে এলাম। কিশোরীদের বাড়ির পেছনের আমবাগানে কটা শুকনো ডাল কাটা শুরু করলাম। বেশ খানিকক্ষণের কঠোর পরিশ্রমের পর বেশ অনেক পরিমাণে কাঠ জোগাড় ততক্ষণে করে ফেলেছি। সব একসাথে বেঁধে নিয়ে পৌঁছালাম আবার সেই মাঠান জমিতে। গিয়ে দেখি তারানাথ সেখানে বসে খুব তৃপ্তিতে সিগারেট টানছেন। পৌঁছাতেই তারানাথ বললেন, এসেছো? তা বেশ, কাঠগুলো দিয়ে একটা হোমকুণ্ড বানাতে হবে। আমি বলে বলে দিচ্ছি, তোমরা সেইভাবে বানাও। আমি জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই হোমটা কখন হবে? হোম হবে ঠিক রাত 11:15টায়। তার আগে তোমরা দুজন স্নান করে শুদ্ধ বস্ত্রে এসে পৌঁছাবে এইখানে। আজ কোনো আমিষ খাওয়া চলবে না। বাড়িতে যদিও আমিষ রান্না করা হবে না, কারণ আমি আসার আগে তোমার জেঠিমাকে বলে এসেছিলাম আমি এখন এখানেই থাকবো, জমির পুকুরে স্নান করে নেব। কেন ঠাকুরমশাই বাড়ি যাবেন না? না, হোম হওয়ার পর গৃহস্থের বাড়িতে যাওয়া যায় না। এই ক্রিয়া করার পর যা আমি তোমাদের যাওয়ার পর করেছি। তবে আর একটা জিনিস বলে দিই, আসার সময় তোমাদের বাড়ির বাইরে একটা স্বস্তিক চিহ্ন কেটে আসবে, তোমার জেঠিমার ব্যবহৃত লাল সিঁদুর দিয়ে। বলে তারানাথ চুপ করল। কিশোরী জিজ্ঞেস করল, আচ্ছা ঠাকুরমশাই হোম হবে তো বুঝলাম, তবে শুধু আমরা দুজনই কেন? আর রাত্রে কি বা করতে হবে? তারানাথ একটু কেশে বললেন, অনেক বছর ধরে তোমাদের আমি চিনি, আর আমার জীবনে অনেক অভিজ্ঞতা তোমাদের বলেছি। কিছু কিছু অভিজ্ঞতায় তোমরা সাক্ষীও হয়েছ। আজ যে ক্রিয়া আমরা করব তা তোমার বাড়ির কেউই চোখে বিশ্বাস করতে পারবে না, আর পারলেও ভয় পাবে। তোমাদের দুজনের উপর আমার ভরসা আছে, তোমরা পারবে। তাই তাদের একটু মিথ্যেই বলতে হলো যে এই ক্রিয়ায় মধ্যবয়সী যুবকদের প্রয়োজন। আর তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর, আজ রাতের ক্রিয়ায় আমরা সেই তান্ত্রিক যার অভিশাপে এইসব হয়েছে, সে তো মারা গেছেন। তাই আমরা তার আত্মাকে ডাকবো এবং তার কাছে প্রার্থনা করব তোমার জ্যাঠামশাইয়ের প্রাণের জন্য। দেখো, তাছাড়া কোনো উপায় নেই। তবে তোমরা ভয় পেও না, তোমাদের কোনো ক্ষতি হবে না। তার কথায় সম্মতি জানিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তারানাথ অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি, তিনি ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন। বাড়ি পৌঁছাতেই দেখি কিশোরীর কাকামশাই উঠোনেই দাঁড়িয়ে। আমাদের দেখে বললেন, আরে বাবারা, তোমরা গেছিলে কোথায়? আমি সেই কখন এসেছি, এসে থেকে তোমাদের খুঁজেই যাচ্ছি। আর ঠাকুরমশাই বা কোথায়? কিশোরী সবটাই বলল কাকামশাইকে। উনি বললেন, ও যাক, হোমের জন্য হরানগোয়ালার কাছ থেকে টাটকা ঘি নিয়ে এসেছি। রাতে হোম হবে, তাই তো বললে। তখন তবে নিয়ে যেও। রাত তো প্রায় হতেই গেল, তোমরা তবে খাওয়া দাওয়া করে প্রস্তুতি নাও। আমরা যথারীতি স্নান খাওয়া করে অপেক্ষা করতে লাগলাম। তারানাথ আমাদের 11টাতে পৌঁছাতে বলেছিলেন, তার আগে নয়। তিনি আমাদের নিয়মাবলী এবং ক্রিয়ার পদ্ধতি বুঝিয়ে দেবেন। সময় তখন রাত 10:30। সবাই জ্যাঠামশাইয়ের ঘরেই বসে। তারা বোধহয় আজ আর সারা রাত ঘুমোবে না, যতক্ষণ না আমরা ক্রিয়া করে ফিরছি। আমি আর কিশোরী জ্যাঠামশাইয়ের একটা জামা ও জেঠিমার সিঁদুরের কৌটো নিয়ে বেরোলাম, তাতে হোমের ঘি। বাড়ির বাইরে বেরিয়ে কিশোরী তারানাথের নির্দেশ মতো উঠোনে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিল। তারপর আমরা রওনা হলাম সেই মাঠান জমির দিকে। ঘন গভীর রাত, আকাশ যেন ঘন কালো মেঘে ঢেকে দিয়েছে পুরো গ্রামকে। পুরো গ্রামে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। সারা গ্রামটায় যেন আমি আর কিশোরী বাদে আর একটিও জীবিত প্রাণীর কোনো অস্তিত্বই নেই। গিয়ে দেখি তারানাথ সব গুছিয়ে
হোমের সামগ্রী নিয়ে প্রস্তুত। এসো এসো, তোমাদের অপেক্ষায় করছিলাম। সময় প্রায় হয়ে এসেছে, তবে তার আগে তোমাদের নিয়ম বলে দিই। হোম শুরু হওয়ার পর তোমরা শুধু মনে মনে জ্যাঠামশাইয়ের নাম নেবে। তারপর হোম যখন শেষ হবে তখনই আমরা তিনজনেই সেই তান্ত্রিককে স্মরণ করব। এবং আমি মাঝখান দিয়ে কথা কেটে প্রশ্ন করলাম, প্ল্যানচেটের মতো? তারানাথ বললেন, বলতে পারো খানিকটা তেমনি, তবে এটা একটু অন্যরকম। প্ল্যানচেটে কোনো এক মাধ্যমের দ্বারা আমন্ত্রিত আত্মা আসে, তাতে সব থেকে দুর্বল রাশির মানুষকেই তার মাধ্যম বানায়। তাতে প্রাণের ঝুঁকি থাকে যদি মাধ্যম সেই শক্তির প্রবাহকে সামলাতে না পারে। কিন্তু এই ক্ষেত্রে মাধ্যম আমরা তিনজনের মধ্যে কেউই হব না, হবে চতুর্থ ব্যক্তি। সে কে বা কেন বা কোথায় তার প্রশ্ন এখন করো না, তা তোমরা দেখতেই পাবে। তবে বলে রাখি, যাই দেখো না কেন ভয় পাবে না। আমাদের কোনো ক্ষতি সে করতে পারবে না। তার জন্য আমি গাত্রবন্ধন করে নেব এবং এই সিঁদুরের স্বস্তিক চিহ্ন রক্ষা করবে বলে তারানাথ সবকিছু গুছিয়ে নেওয়া শুরু করলো। আমি আর কিশোরী হোমকুণ্ডর সামনাসামনি মুখোমুখি বসলাম এবং তারানাথ একটা পুটলি থেকে ছুরি বের করে আমাদের চারিদিকে একটা দাগ কেটে দিল। এটাই হয়তো গাত্রবন্ধন। কিশোরী সবকিছু মন দিয়ে অনুসরণ করছে। এইসব করতে করতে ঠিক রাত 11:45 হোমকুণ্ডে আগুন ধরিয়ে তারানাথ মন্ত্রোচ্চারণ শুরু করলে। বেশ খানিকক্ষণ মন্ত্রোচ্চারণ চলল অপুরন্ত বেগে। তারানাথ আমাদের ইশারা করল তান্ত্রিককে স্মরণ করবার জন্য। বেশ কিছুক্ষণ আমরা তাকে স্মরণ করলাম। অগ্নিপিণ্ড তখন ধীরে ধীরে মূর্ছে যাচ্ছে। আমাদের ক্রিয়াস্থলের থেকে একটু দূরত্বে কিছু গতিবিধি লক্ষ্য করলাম। আলো আধারিতে দেখলাম একটা ছায়ামূর্তি মাটি উড়ে বেরোচ্ছে। এ যেন কঙ্কালের উপর অল্প কিছু মাংস ঝুলছে। সে কি বিভৎস দৃশ্য! তারানাথ বললেন, বাবা আমার প্রণাম নেবেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তবে আপনার কাছে খুব অনুরোধ নিয়েই আপনাকে ডেকেছি। ওই দিক থেকে সে কি কর্কশ গলায় উত্তর এল, জানি জানি, অনিমেষের যে মরার সময় হয়ে গেছে। আমার ক্রিয়ায় ও যদি সেদিন ব্যাঘাত না ঘটাতো, তাহলে আমি অসীম শক্তির অধিকারী হয়ে যেতাম। কিন্তু না, ওর জন্য আমার সব পরিশ্রম বৃথা হয়ে গেছিল। ও তো এই দিন দেখতেই হতো। দয়া করুন বাবা, তখন সে তরুণ, এসব বোঝে না, ভুল করে ফেলেছে। তার জন্য এই শাস্তি দিয়েন না ওনাকে। তার যে স্ত্রী ও ছোট ছোট ফুটফুটে দুটো সন্তান আছে বাবা। ওপাশ থেকে চিৎকারের সাথে উত্তর এলো, না, কখনো না। ওকে বাঁচানোর চেষ্টা তুই করিস না, নইলে তুইও মরবি। তাবিজ কবচ দিয়ে কতদিন বাঁচিয়ে রাখবি? হ্যাঁ, ভিতর থেকে তোর হৃদয়। সে কি বিকট দৃশ্যের সম্মুখীন আমি আর কিশোরী। তার গলার আওয়াজে যেন সারা গ্রাম নড়ে আসছে ঝড়। আমি আর কিশোরী একবার একে অপরের দিকে তাকিয়ে আর একবার সেই বিশ্রী কুৎসিত দেহের দিকে তাকিয়ে গা শিরশির করে উঠছে। কি এক তাণ্ডব চলছে চোখের সামনে। ওদিক থেকে হাসতে হাসতে সেই দেহ বলে উঠল, ওর কাছে আর 3 দিন সময়। মঙ্গলবার অমাবস্যা, তা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না। সেই দিন আমি আবার আসব। ওর শরীরে সম্পূর্ণভাবে আমায় সংযম হবে, আর ওর মৃত্যু পারবি না।
তোরাও কি বাঁচাতে পারবি না? পারলে চেষ্টা করে দেখ। বলে আবার মাটির মধ্যে মিলিয়ে গেল। এদিকে কুণ্ডের আগুনও প্রায় সর্বশান্ত। শুধু কয়টা লাল কয়লা টিম টিম করে চলছে। আকাশের কালো মেঘটা যেন কেটে গেল। আমার মনে কৌতূহল হচ্ছিল, তারানা এমন কি করেছিলেন যা তখন আমাদের বলেননি? আর মাটির মধ্যে থেকেই বা সেই ভয়াবহ দেহ বেরোলো কিভাবে? কাল তোমরা আমার বাড়ি থেকে চলে আসার পর আমি গেছিলাম নিমতলা শ্মশানে। এখান থেকে সদ্য পুড়েছে এক মোড়া তার ঠাই সংগ্রহ করে মন্ত্রসিদ্ধ করে এনেছিলাম, যাতে তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি। ডামর তন্ত্র মতে মাধ্যম কোনো সদ্য মৃত ব্যক্তিকে করা যায়, কারণ সদ্য মৃত দেহ থেকে আত্মার যে প্রবল শক্তি তা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পর তার উপর কাবু পাওয়া সোজা হয়। এই ছাই মাটি খুঁড়ে পুঁতে দিয়েছিলাম, সবকিছুতেই মাটি মিশে আছে কিনা। জন্ম মাটিতে, মৃত্যুও মাটিতে, তবুও কোনো লাভ হলো না। ঈশ্বরী, তোমার জ্যাঠামশাইকে মনে হয় আর বাঁচাতে পারবো না। ঈশ্বরী একটু বিস্মিত হয়ে প্রশ্ন করল, আর কি কোনো উপায় নেই ঠাকুরমশাই? জবাব এলো, আছে তো। তবে এই আওয়াজটা এলো আমার পেছন দিকে। একটা ছায়া মূর্তি। আধো অন্ধকারে দেখলাম এই কাল রাতের দেখা পথের ধারে ছায়া মূর্তিটি। হাতে একটা সরু কুঞ্চির মতো কিছু। বয়স 30-40, খুব চেনা লাগছে, তবে মুখটি দেখতে পাচ্ছি না। গলাটাও খুব চেনা, কোথায় যেন শুনেছি এই গলার আওয়াজ। হ্যাঁ হ্যাঁ, চিনি তো তাকে। এ তো মৃত্যুঞ্জয়, মানে অমর জীবন। তারানা তো তাকে দেখে অবাক। সে যে এখানে তাকে দেখার জন্য প্রস্তুত ছিল না। মৃত্যুঞ্জয় বলল, অবশ্যই পথ আছে। এক পথ বন্ধ হয়ে গেলে কি নদী বওয়া বন্ধ করে? অন্য পথ খুঁজে নেয়। তেমনি আরেকটি পথ আছে তার জীবন বাঁচানোর জন্য, তবে এটাই শেষ পথ। তারানা জিজ্ঞেস করল, কি পথ? মৃত্যুঞ্জয় বলল, আমি কাল রাতে এই বাড়ির পেছনের আম বাগানে শুয়ে এই উপায় পেয়েছি। কর্তার নির্দেশ। সেই কাপালিক যা বলেছে তাকে তোমরা বদলাতে পারবে না। সে আসছে মঙ্গলবার অনিমেষবাবুর শরীরে প্রবেশ করবে, তবে তাকে নিয়ে যেতে পারবেন। তার জন্য মহামৃত্যুঞ্জয়ের যজ্ঞ করতে হবে বাড়ির উঠোনে। হোমকুণ্ডের সামনে শোয়াতে হবে অনিমেষবাবুকে। স্নান করিয়ে শুদ্ধ বস্ত্রে এবং 108টা শুকনো বেলপাতার আহুতি দিতে হবে অসত্য গাছের ডালের হোমকুণ্ডে। মন্ত্র থামালে চলবে না, যতক্ষণ সে অনিমেষবাবুর শরীর ছেড়ে না চলে যাচ্ছে। আর এই বস্তুটি রাখো, এটা হোমকুণ্ডের মধ্যে আহুতি দেবে যখন অগ্নিশিখা গগনচুম্বী হয়ে উঠবে। তবে সবশেষে সেই রাত্রেই এই স্ফটিকটি হোমকুণ্ড থেকে বের করে জলে ভাসিয়ে দেবে। বলে তারানাথের হাতে একটা ছোট্ট স্ফটিকের মতো দেখতে কিছু একটা দিল। সে বলল, এবার আমি আসি, আমার কাজ আজকের মতন শেষ। বলে নিমেষের মধ্যে কোথায় যেন অন্ধকারে মিলিয়ে গেল মৃত্যুঞ্জয়। বেশ কিছুক্ষণ আমরা একইভাবে বসে থেকে বাড়ি গেলাম। আমরা বাড়ি ঢোকাতে সবাইকে তারানাথ সোজাসুজি সবই বলে দিলেন। সব শুনে জেঠিমা চমকে উঠলে। জ্যাঠামশাইয়ের হাত চেপে বললেন, না না না, ওনাকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না, কোথাও নিয়ে যেতে দেবো না ওনাকে আমি, না। তারপর তারানাথ মৃত্যুঞ্জয়ের প্রস্তাব রাখলেন। জীবনের ঝুঁকি শুনে কেউ আর তাতে না করল না। জ্যাঠামশাইয়ের শরীর যেন আরো খারাপ হয়ে এলো, যেন দেহটা জীবন্ত কঙ্কালে পরিণত হচ্ছে। দেখতে দেখতে মঙ্গলবারের সন্ধ্যা এলো।
আজ সকাল থেকেই জ্যাঠামশাই ছটপট করছেন, তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না, গা জ্বরে পুড়ে যাচ্ছে। তাকে কোনো রকম আনা হলো উঠোনে, শুইয়ে দেওয়া হলো হোমকুণ্ডের সামনে। তারানাথ মৃত্যুঞ্জয়ের মন্ত্রপাঠ শুরু করলেন। বেশ কিছুক্ষণ পর লক্ষ্য করলাম আকাশে সেই ঘন মেঘ আবার নিয়ে এসেছে। দেখতে দেখতে চারিদিক অন্ধকার হয়ে এলো। হোমকুণ্ডের আগুনে চারিদিকটা আলোকিত, বাকি আর কিছুই দেখা যায় না। জ্যাঠামশাইয়ের শরীর হঠাৎ কাঁপতে শুরু করলো ধীরে ধীরে। জেঠিমা জাপটে তাকে ধরতে যাবে, এই সময় তারানাথ ইশারায় তাকে আটকানোর ইঙ্গিত করলেন। কাকিমা তাকে টেনে নিয়ে গেলেন। কিছুক্ষণ পরেই শুনলাম বিভৎস সেই হাসি, এই কাপালিকের হাসি। কিশোরী আমার দিকে তাকিয়ে এক ঠোক গিলল। সেও যেন এক মূর্তিতে পরিণত হয়েছে। আমার শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে চলেছে অনবরত। গায়ের পশম সিক্ত হয়ে উঠেছে। সে কি দৃশ্য! জ্যাঠামশাই হাসেন, তবে তার কণ্ঠে কাপালিকের স্বর। সে কি বিভৎস হুঙ্কার! তারানাথ মন্ত্রোচ্চারণের গতি বাড়িয়ে দিলেন। একের পর এক বেলপাতা আহুতি দিচ্ছেন হোমকুণ্ডে আর জপ করছেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। পরক্ষণেই দেখলাম হোমকুণ্ডের আগুন গগনচুম্বী। তারানাথ আহুতি দিলে মৃত্যুঞ্জয়ের দেওয়া সেই স্ফটিকটি। হঠাৎ যেন সব কেমন একটা নিস্তব্ধ হয়ে গেল, যেমনটা ঠিক ঝড় ওঠার আগে হয়। এবং শেষবারের জন্য সেই তান্ত্রিকের এক বিভৎস চিৎকার শুনতে পেল। মনে হচ্ছে তার শরীরের উপরে কেউ যেন জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে। সে কি বিভৎস আর্তনাদ! তখনও তারানাথ জপ করেছে মৃত্যুঞ্জয়ের মন্ত্র। তা থামালে চলবে না। হঠাৎ দেখলাম বাড়ির উঠোনকে কেন্দ্র করে বেশ কিছুটা দূর থেকে চারিদিক থেকে এক নীল আভা ফুটে উঠেছে। আরো কিছুক্ষণে ঢেকে নিল পুরো বাড়ি। একই সঙ্গে বাড়তে লাগলো সেই আর্তনাদ। ছিটকে চলে গেল জ্যাঠামশাইয়ের দেহ এই নীল আলোর দেওয়ালের দিকে। এবং সেই দেওয়াল আসলেই যে একটা নিপুণ আচ্ছাদন, যেটা জ্যাঠামশাইয়ের দেহ ছিটকে পড়ার থেকেই বুঝতে পারলাম। তারপর সব শান্ত। আকাশের মেঘ কেটে গেল, হোমকুণ্ড নিভে গেল একটা দমকা হাওয়ায়। এবং এরই সাথে লক্ষ্য করলাম হোমকুণ্ডর মধ্যে দিয়ে স্ফটিকটা আশ্চর্যভাবে জ্বলজ্বল করছে। জ্যাঠামশাইকে আমি, কিশোরী ও কাকিমা মিলে ঘরে নিয়ে শুইয়ে দিলাম। তারানাথ গিয়ে পাশের এক নদীতে উজ্জ্বল স্ফটিকটা একাই গিয়ে ভাসিয়ে দিলেন। আমাদের যেতে মানা করলেন। পরদিন সকালে চমৎকারভাবে জ্যাঠামশাই সুস্থ হয়ে উঠলেন বেশ খানিকটা। বাড়ির সবাই তারানাথকে ভগবান তুল্য সম্মান ও শ্রদ্ধা দিচ্ছে। তারানাথ বললেন, এবার আমায় অনুমতি দিন, আমি চলি। আমার কাজ সমাপ্ত হয়েছে। অনিমেষ বাবু এবার সুস্থ হয়ে উঠবেন, তার বিশেষ যত্ন নিন। সবাই তারানাথকে আরেকদিন থাকতে অনুরোধ করায় সে ঘাড় নেড়ে বললেন, আমি কারোর বাড়ি গিয়ে কার্য সম্পন্ন করার পর যে আর বেশি দিন থাকতে পারি না। তবে যদি কোনো প্রয়োজন হয় আমি তো রইলাম। আমিও তারানাথ বিদায় নিলাম তাদের বাড়ি থেকে। তবে মনে অনেকগুলো প্রশ্ন থেকে গেল। অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম। একটা ধারালো জিনিস দিয়ে যেন একটা দাগ মাটির উপর দিয়ে চলে গেছে চারিদিক দিয়ে, অর্থাৎ বাড়িকে কেন্দ্র করে যেখান থেকে কাল সেই নীল আলোক উৎস দেখতে পেয়েছিলাম, ঠিক সেখান থেকে
আমি অবাক দৃষ্টিতে তারানাথের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ঠাকুর মশাই, এটা? উনি একটু হেসে জবাব দিলেন, অমর জীবন,